আসলে অনাস্থার কারণগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি এবং এই কারণগুলো আসলে একদিনে তৈরি হয়নি, অনেক দিনের অনিয়মের ফল এটা। যেখানে আমরা শুনতে পাই এবং দেখতেও পেয়েছি প্রশ্ন ফাঁস জনিত যে জটিলতা আছে, এখানে আমরা দেখতে পেয়েছি প্রশ্ন প্রণয়নে একটা বৈষম্য আছে, কিংবা মৌখিক যে পরীক্ষা আছে সেখানে বেশ ভালো রকমের বৈষম্যেরও বেশ কিছু জায়গায় আমরা প্রমাণ পেয়েছি। তারপরেও সবচেয়ে বড় আরেকটা যেটা অভিযোগের জায়গা বা বাংলাদেশের মানুষের অনাস্থা হবার কারণ, সেটা হচ্ছে একটা বিসিএস পরীক্ষা সম্পন্ন করতে প্রায় একটা লম্বা সময় লেগে গেছে। এই জটিলতাটা এই জন্য না যে এখানে আমাদের কেবলমাত্র লোক কম ছিল প্রথম দিকে, তা না, তার চেয়ে অনেক বড় কারণ হচ্ছে আমরা দেখতে গেলাম যে বিসিএস পরীক্ষাটার ক্ষেত্রে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে হয়। যেমন এই প্রতিষ্ঠানের কোনো এখন পর্যন্ত নিজস্ব প্রিন্টিং প্রেস নেই। সো প্রশ্ন ফাঁস সংক্রান্ত যে মূল অভিযোগগুলো আসে তার ভেতরে প্রেসের একটা বড় ভূমিকা আছে, যে প্রশ্ন ফাঁস রোধে। তো কমিশন চাইলেও যেখানে সেখানে সে এটা প্রশ্ন প্রিন্ট করতে পারবে না। তো যেটা হয় যে কারণে কমিশন যখনই চায় তখনই পরীক্ষা নিতে পারে না, তার কারণ প্রিন্টিং প্রেসের যে শিডিউল থাকে সেই শিডিউলের সাথে অ্যাডজাস্ট করে নিতে হয়, যেখানে আমরা মনে করি যে কম্পারেটিভলি একটা বিশ্বাসযোগ্য জায়গা থেকে কমিশন তার প্রশ্নগুলো প্রিন্ট করতে পারবে। জটিলতার আরেকটা কারণ হচ্ছে পরীক্ষা যখন নেওয়া হয়, এত বিপুল সংখ্যক প্রার্থীর পরীক্ষা ঢাকা শহরে কেবল থাকে না, সেটা আমাদের 7টা ডিভিশন আছে, 7টা ডিভিশনে পরীক্ষা হয় এবং পরীক্ষাগুলো হয় বিভিন্ন স্কুল কলেজ কেন্দ্রগুলোতে। একই সাথে একযোগে কেন্দ্র পাবার জটিলতাটাও বেশ আরেকটা সময় সাপেক্ষ ব্যাপার, যে কারণে কমিশন কখনোই তার বিসিএস পরীক্ষা তার নিজস্ব একক সিদ্ধান্তে তৈরি করা বা পরিবর্তন করতে পারেন না। এই সমস্ত কিছুর কারণে যখন অনাস্থা তৈরি হয় মানুষের, তখন আসলেও ব্যাপারটা বেশ জটিল হয়ে যায় এবং পাবলিক সার্ভিস কমিশনকে ঘিরে মানুষের যে অভিযোগগুলো বা যে অনাস্থা আছে বা অপ্রাপ্তির কথাগুলো আছে তার অনেকটাই বাস্তব। বর্তমান কমিশন সেই কারণগুলো, অনাস্থার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করেছে এবং যথেষ্ট দক্ষতার সাথে তার কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন সংশ্লিষ্ট যারা আমাদের অংশীজন আছেন তাদের সহযোগিতায় তার অনেকগুলো কারণকে তারা আইডেন্টিফাই করেছেন এবং সেই আঙ্গিকেই এই পাবলিক সার্ভিস কমিশনকে একটা অনাস্থার জায়গা থেকে আস্থার জায়গায় নিয়ে যাবার জন্য তার যত ধরনের প্রস্তুতি প্রয়োজন সে প্রস্তুতি কিন্তু তারা এই কয়দিনের ভেতরে গ্রহণ করেছে এবং সেই অনুযায়ী তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমরা মনে করি যে আমরা সবাই যদি দৃঢ় প্রতিজ্ঞ থাকি এবং একসাথে কাজ করে যাই, দ্রুততম সময়ে এই সমস্ত জটিলতা দূর করা অবশ্যই সম্ভব হবে। কমিশন দায়িত্ব গ্রহণ করেছে নভেম্বরের মাঝামাঝি সময়, যখন কিছুটা কমিশনের কোরাম গঠিত হয় বলি আমরা, তখন তাকে 4টা বিসিএস এর জটিলতা সামলাতে হচ্ছে। যেমন 44-এর ভাইভা প্রক্রিয়াটাকে বাতিল করতে হলো, কারণ সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের কারণ ছিল। 45-এর খাতাটা লিখিততে চলে গেছে, আরেকবার তৃতীয় পরীক্ষকের কাছে গেছে। 46-এর আমরা এক ধরনের জটিলতা আমরা সামলালাম, সেটার আমাদেরকে আবার আবশ্যিক বিষয় এবং পদ সংশ্লিষ্ট বিষয় পরীক্ষাটা শুরু করতে হচ্ছে। তার পাশাপাশি এই কমিশনের যে মূল কাজটা ছিল 47-এর পরীক্ষা, সেটারও সময়টা চলে এসছে। এই জট নিরসনটা হচ্ছে বেশ একটা জটিল ব্যাপার ছিল, যে কারণে কমিশন বিভিন্ন সময় আমরা যেটা বললাম যে সমস্ত অংশীজনদের উপর কমিশনকে নির্ভর করতে হয়, সরকারি কর্ম কমিশনকে নির্ভর করতে হয়, তাদের সাথে বিভিন্ন সময় সেই নভেম্বর থেকে আমরা বসেছি যে ঠিক কিভাবে দ্রুততম সময়ের ভেতরে আমরা এটাকে নিরসন করতে পারি। তো সকল দিক বিবেচনা করে আমাদের যে ক্যালেন্ডারটা এসে দাঁড়িয়েছে, সেখানে 44-এর যে ভাইভা প্রক্রিয়াটা আমরা অবশ্যই শুরু করে দিয়েছি, যেটা যখন শুরু করে দেওয়া সম্ভাব্য দ্রুততম সময় সেটা কিন্তু শুরু করে দিয়েছে এই কমিশন। তো সেই জন্যই আমাদের 44-এর ভাইভা আমরা আশা করছি ইনশাআল্লাহ 30শে জুনের ভেতরে মৌখিক পরীক্ষার ফলাফলটা আমরা ইনশাআল্লাহ দিয়ে দিতে পারবো। তবে 44-এর ভেতরে যাদের 46-এর লিখিত আছে তাদের মৌখিক পরীক্ষাটা সরিয়ে নিয়ে এসে
16ই জুনের পরে তাদের শিডিউলটা দেওয়া হয়েছে, যাতে তাদের এখানে কষ্টটুকু না হয়। আর 45-এর লিখিত পরীক্ষা আপনারা জানেন যে এটা তৃতীয় পরীক্ষকের কাছে গেছে। 45-এর লিখিত ফলাফল আমরা ইনশাআল্লাহ 30 তারিখের ভেতরে দিয়ে দিব, তেমনটাই পরিকল্পনা আছে। 46-এর পরীক্ষাটা ক্যালেন্ডার অনুযায়ী যেভাবে আসছে, আমাদের 8ই মে থেকে 19শে মের ভেতরে আমাদের আবশ্যিক যে বিষয়গুলো সেগুলো হবে, এবং পদ সংশ্লিষ্ট বিষয়গুলো জুনের শেষ সপ্তাহ থেকে আমরা 7ই জুলাইয়ের ভেতরে শেষ করব বলে পরিকল্পনা করেছি। তাতে 47-এর পরীক্ষা শুরু হবে 8ই অগস্ট থেকে। এখন এই যে জটিল একটা জট সৃষ্টি হয়ে আছে, এখানে আসলে বলা খুব প্রয়োজন যে এখানে কেবলমাত্র কিন্তু বিসিএস পরীক্ষাগুলো যে জট বেঁধে আছে তা না। কমিশন গঠন করার পরেই আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে গিয়ে যে এখানে শুধুমাত্র মিনিস্ট্রির ডিফারেন্ট পরীক্ষার রেজাল্ট যে পেন্ডিং ছিল তা না, বিভিন্ন নন ক্যাডার পরীক্ষার 121টার রেজাল্ট পেন্ডিং, পরীক্ষা রেজাল্ট সবকিছু মিলিয়ে এই যে জট নিরসন কার্যক্রম চলছে, তার ভেতরে ভেতরে কিন্তু অন্যান্য পরীক্ষা, নন ক্যাডার বিভাগীয় পদ সংশ্লিষ্ট আরো অনেক বিধি রিলেটেড কাজ থাকে, সেগুলোও কিন্তু চলমান এবং সবই কিন্তু জট বেঁধে আছে, একটা কাজের সাথে আরেকটা কাজের সংশ্লিষ্টতা আছে। তার ভেতরে আমি কয়েকটা পরীক্ষা এবং একটা বিষয় উল্লেখ না করলেই না, যেমন আমরা জানি যে আমাদের স্টাফ নার্সের একটা পরীক্ষার জটিলতা আছে এবং সেটাও দ্রুততম সময়ে শেষ করবার জন্য প্রার্থীদের মন্ত্রণালয়ের থেকে একটা রিকোয়েস্ট আমাদের উপরে আছে, এবং সেটাও কিন্তু আমরা শুরু করে দিচ্ছি, আমরা অলরেডি দিয়েছি, এবং 27শে এপ্রিল থেকে আমাদের এই পরীক্ষাটা শুরু হচ্ছে। এবং রেলওয়ের এক্সামেরও, রেলওয়ের একটা বড় পরীক্ষা যেটা প্রশ্ন ফাঁস সংক্রান্ত অনেক ধরনের জটিলতা ওখানে ছিল, তো সে সব কিছু মিলে রেলওয়ের পরীক্ষাটাও আমরা কার্যক্রম অলমোস্ট শেষের দিকে, এবং আমরা অলরেডি একটা ডিক্লারেশন দিয়েছি, সামনে এটা ডেট তারিখ দিয়ে ভেন্যু যখনই আমরা পাচ্ছি আমরা ডিটেইল একটা বিজ্ঞপ্তিতে চলে যাব। এই জট নিরসনে আমাদের যেহেতু ওয়ার্কলোড, কোনোভাবে ক্যালেন্ডারকে ইন্টারাপ্টেড না করে কিভাবে কাজ করা যায় বা কিভাবে দ্রুততম করা যায়, সময়ের ভেতরে শেষ করা যায় কাজগুলোকে, তার জন্য কমিশন রমজান মাসেও কিন্তু আমাদের ভাইভা প্রক্রিয়া আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি। এবং এখন আপনারা যে নতুন ক্যালেন্ডারগুলো আসবে, যেখানে এখানেও দেখতে পাবেন আপনাদের এই সব কিছু মিলিয়ে সম্পূর্ণ যদি এই ডেটের ভেতরে আমাদেরকে ফেলতে হয়, শেষ করতে হয়, তাহলে আমাদের প্রতিটা শনিবারকেও কিন্তু আমরা কার্য দিবসের ভিতরে নিয়ে এসেছি। আমাদের বর্তমান কার্য দিবসগুলোকে কিভাবে কাজ করতে হচ্ছে, আমাদের সবকিছু যদি শেষ করতে হয়, আমাদের সকালবেলা আমাদের যে সকাল 10টায় ভাইভা পরীক্ষা শুরু হয়, সেটা ধরে নেন আমরা দুপুরে কেবলমাত্র লাঞ্চের একটা লাঞ্চ এবং নামাজের একটা আমরা বিরতি দিয়ে আমাদের 3:30টা থেকে আবার কার্যক্রম শুরু হয়, যেটা আমাদের 7:30, 8টা, 8:30 এরকম টাইম পর্যন্ত আমাদের চলে যাবে এই কার্যক্রম। তো এইভাবে সপ্তাহের 6টা দিনকে ইনকর্পোরেট করে আমাদের যে জরুরি মিটিংগুলো থাকে সেগুলো তো আসলে এই দিবসের ভিতরে আর সম্ভব না। তো সেই জন্য আমরা শুক্রবারগুলোকেও কিন্তু জরুরি মিটিং বা অন্যান্য কাজের ভেতরে অকুপাই করে ফেলছি। সরকারি কর্ম কমিশন যে তার নিজেকে বলছে যে সে একজন প্রার্থী বান্ধব প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়, এটা কিন্তু খালি কথা বলবার জন্য বলা না, বরং কমিশন গঠন হবার সাথে সাথে আমরা কাজ করেছি যে ঠিক কিভাবে কোন কার্যক্রমের ভেতরে সে একটা মানুষের ভেতরে আস্থা তৈরি করতে পারবে এবং এটা একটা প্রার্থী বান্ধব প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। আমরা আমাদের মূল কিছু ভ্যালুস সেট করেছি, তার ভেতরে আছে মেরিটোক্রেসি মানে মেধা, ইন্টিগ্রিটি, ইম্পার্শিয়ালিটি এবং এফিসিয়েন্সি। এবং তার সাথে একটা খুব জরুরি ব্যাপার হচ্ছে, আপনারা দেখবেন যে আমরা পুরো কার্যক্রমে দেখলাম যে এক্স্যাক্টলি কোথায় কোথায় প্রার্থীদেরকে একটু হেনস্থার শিকার হতে হয় বা তাদেরকে বৈষম্যের শিকার হতে হয়। তার মধ্যে আমরা একটা ভাইভার মার্কস প্রথমেই আপনারা জানবেন যে পাবলিক সার্ভিস কমিশন এটা 200 থেকে কমিয়ে 100-তে নামিয়ে নিয়ে এসেছে, এবং তার প্রপোজাল কিন্তু ছিল যে এই 45 থেকেই দেয়া, পরে বিভিন্ন জটিলতার, আইনি জটিলতা আছে, বাস্তবতা আছে, সেই বাস্তবতার নিরিখে আমাদেরকে জানানো হলো যে এটা
এটা 47 থেকে আমরা কার্যকর করতে পারবো। আমরা আবার দেখতে পেলাম যে প্রত্যেকবার ফি যেটা দিতেন ছাত্রছাত্রীরা, সেটা অনেক ছাত্রছাত্রীদের জন্য কিন্তু অনেক কঠিন হয়ে যায় বা চাকরি প্রার্থীদের জন্য বেশ কঠিন হয়ে যায়। তো আমরা ফি কমানোরও একটা আবেদন জানিয়েছি এবং সেটাও কিন্তু আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বেশ সাদরে গ্রহণ করেছেন এবং তারা সেই ফিটা কমিয়ে দিয়েছেন। আরেকটা কাজ দেখতে পেলাম যে আমরা বিভিন্ন সময় রেজাল্ট সর্ট আউট করতে গিয়ে প্রার্থীদের কোনো ইউনিক আইডি নাই, তো আমরা ইউনিক আইডি সৃষ্টি করেছি। এখন ইউনিক আইডি, এখন থেকে প্রার্থীরা ইউনিক আইডি পাবে। সেটার সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সরকারি কর্ম কমিশন এর ভেতরে করেছে, সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। সরকারি কর্ম কমিশন এটা উপলব্ধি করেছে এই জায়গাটায় হয়তোবা তাদের কালক্ষেপণ হচ্ছে এবং সেখানে অনেক ধরনের আমরা শুনতে পেয়েছি যে জটিল থেকে জটিলতর হয় প্রক্রিয়াটা কখনো কখনো। তো সেই জটিল সমস্যা নিরসনের জন্য কর্ম কমিশন তার নিজের উদ্যোগে একটা পুলিশ ভেরিফিকেশনের জন্য যে বিধিমালাটা হয় সহজ এবং এরকম আরো নানাবিধ প্রার্থী বান্ধব সুবিধাকে যোগ করে একটা বিধিমালার কিন্তু প্রস্তাব অলরেডি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এবং এটার সাথে সাথে আমরা যেটা করছি, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত আমরা দেখতে পেয়েছি যে পাবলিক সার্ভিস কমিশন থেকে তার যে মূল অংশীজন, তার মানে হচ্ছে তার চাকরি প্রার্থীরা অনেকটুকু দূরে, তারা কেমনভাবে আমাদের দেখতে চাচ্ছে সেই কথাগুলো তারা হয়তো কোথাও বলতে পারছে না। তো কমিশন প্রথম থেকে একটা অংশীজনের ভাবনা নামে একটা প্রোগ্রাম পরিচালনা করে, সেখানে বিভিন্ন চাকরি প্রার্থীরা তাদের মতামত দেন, আমরা কিভাবে আগাচ্ছি, ট্রান্সফর্ম করছি এবং এক্স্যাক্টলি কর্ম কমিশনকে ট্রান্সফরমেশনের কোথা থেকে কোথায় দেখতে পাচ্ছি আমরাও সেখানে তাদের সাথে আমাদের আইডিয়াটা শেয়ার করি। বিভিন্ন বিভাগে যে আমরা ঢাকায় এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে, সিলেটে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা খুলনায় এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে, বাকি বিভাগগুলোতেও সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ এটা অনুষ্ঠিত হবে। সরকারি কর্ম কমিশন যেটা বলেছিল, বারবার বলছে, বারবার এটাকে রিটারেট করে যে অনাস্থার জায়গা থেকে আস্থার জায়গায় চলে যাওয়া, এবং এটা আমরা উই বিলিভ ইন ইট। তাতে যেটা হচ্ছে যে আমাদের একটা ট্রান্সফরমেশন, চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশন প্ল্যান ডেভেলপ করা হয়েছে। পরিকল্পনা কেবল নেওয়া হয়নি, এটার ইমপ্লিমেন্টেশনের কাজ চলছে। যেমন আমরা বলি যে এক্সাম কপি, খাতা দেখার ক্ষেত্রে সার্কুলার সিস্টেম, একটা লম্বা সময় লেগে যায় হচ্ছে খাতাগুলো যখন বাইরে যায়, বিভিন্ন পরীক্ষক বিভিন্ন সময় খাতাগুলো ফেরত দেন, ওই সময়টা কমানোর জন্য একটা সার্কুলার সিস্টেমের ইভ্যালুয়েশনের কথা আমরা বলছি। বর্তমান সময়ে যে সিলেবাসটা আছে, যে সিলেবাসটা তৈরি করে আমরা মনে করছি এবং আমাদের অংশীজন যারা ছিল, বিভিন্ন প্রার্থীরা যারা ছিলেন তারাও এই একই কথা বলেছেন, সমাজের গুণীজন যারা আছেন তারাও একই কথা বলেছেন যে বর্তমানের সিলেবাসটা আসলে আপডেট করা প্রয়োজন, মডার্নাইজ করা প্রয়োজন, যাতে একটা জাতির স্বার্থে কেবল না, একজন প্রার্থী যখন এই লম্বা একটা সময় এই সিলেবাসের এগেনস্টে নিজেকে তৈরি করে, তাতে যেন তার কেবলমাত্র ঠিক সিভিল সার্ভিসে না, বিশ্বের যে কোনো কর্মকাণ্ডে সে একজন যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারে। এই সিলেবাসটা আমরা সেরকম একটা সিলেবাসের দিকে নিতে চাচ্ছি যে গ্লোবাল নিডটা যাতে সে মিট করতে পারে। সেই কার্যক্রম চলমান এবং এটা খুব শীঘ্রই ইনশাআল্লাহ আসবে। তবে যখনই আসবে তার আগে আমাদের প্রার্থীদেরকে যথেষ্ট সময় দেওয়া হবে। আমাদের কমপ্লিট ডিজিটালাইজেশনে চলে যাওয়া হচ্ছে, যেখানে আমরা অলরেডি আমাদের কাজ চলমান, আমাদের নিজস্ব প্রিন্টিং প্রেস, ডিজিটালাইজড ওয়েতে খাতা দেখা, যাতে কোনোভাবে কার খাতা কোথায় যাচ্ছে, কার খাতা কে দেখছে, সেই রকম ভাবে কখনো তাদেরকে আইডেন্টিফাই করা না যায়, প্রার্থীরা যাতে কোনোভাবে বৈষম্যের কোনো রকমের শিকার না হয়। ভাইভা পরীক্ষার ক্ষেত্রে আপনারা জানেন আমরা অ্যাসেসমেন্ট সেন্টারের কথা বলছি, যেখানে কম্পিউটারাইজ সিস্টেমে আমরা কম্পিটেন্সি ডেভেলপ করে তারপরে প্রার্থীরা যাবে, কিন্তু এগুলো সবই কিন্তু পরিকল্পনা, কাজ চলমান। এবং আমি আবারও বলছি, যখনই এই কার্যক্রমটা বাস্তবায়িত হবে তার অনেক আগে থেকে প্রার্থীদেরকে জানিয়ে, তাদেরকে প্রস্তুত করে, তাদের সাথে নিয়ে বিভিন্ন কর্মশালার মাধ্যমে তারপরেই এই আমাদের কাজগুলো যেগুলো আছে সেগুলো বাস্তবায়িত হবে। ট্রান্সফরমেশন আমরা যখন বলছি, মূল কথা, সহজ কথায় অনাস্থা থেকে আস্থা, এবং সেই জায়গাটা যাবার জন্য যত ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল, টেকনোলজিক্যাল, ক্যাপাসিটি রিলেটেড, প্রসেস রিলেটেড সমস্ত কাজগুলো চলমান এবং এই সংস্কারগুলো খুব দ্রুতই দৃশ্যমান আরও হবে। এবং আমরা আশা করছি যে আমরা প্রতিনিয়ত আমাদের অংশীজনদের সাথে বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের যোগাযোগটাকে অব্যাহত রাখব এবং সেই দিনটা
সামনে খুব দ্রুতই দেখতে পাবো, যেদিন সরকারি কর্ম কমিশন 1 বছরে তার একটা বিসিএস কার্যক্রম সম্পন্ন করছে এবং সম্পূর্ণরূপে নিরপেক্ষভাবে মেধা যাচাইয়ের মাধ্যমে সিভিল সার্ভেন্টদের রেকমেন্ড করতে পারছে।